ওকে, আজকে আমাদের লেকচার হচ্ছে ডিজলভ অক্সিজেন সম্পর্কে আমরা জানবো। লেকচার 4 এনভায়রনমেন্ট পলিউশন এন্ড কন্ট্রোল সাবজেক্টের কোর্স কোড টেক্সি 4205। চলো আমরা এটা সম্পর্কে আজকে একটু জানার চেষ্টা করি। ডিজলভ অক্সিজেন, সো লেটস অ্যাবাউট ডিজলভ অক্সিজেন। তো প্রথমেই আমরা একটু বোঝার চেষ্টা করি যে ডিজলভ অক্সিজেনটা কি। যেহেতু আমরা এর আগে এনভায়রনমেন্টাল পলিউশনের কিছু লেকচার পড়েছি, সেখানে হয়তো অলরেডি আমরা জেনেছি যে ডিজলভ অক্সিজেনটা কি। তারপরও যদি আমরা একটু লিটারেচারটা আলোচনা করতে চাই, সো যে ডিজলভ অক্সিজেন কে আমরা সাধারণত ডিও দিয়ে প্রকাশ করছি। ইজ এ অক্সিজেন দ্যাট ইজ ডিজলভ ইন ওয়াটার, ওয়াটারে ডিজলভ থাকছে, রেফার্স দ্য লেভেল অফ ফ্রি নন কম্পাউন্ড অক্সিজেন প্রেজেন্ট ইন ওয়াটার অর আদার লিকুইডস ইজ নোন এজ ডিজলভ অক্সিজেন। দেখো, পানিতেও তো অক্সিজেন আছে, কম্পাউন্ড হিসেবে গঠন করছে, যে পানির কি H2O, হ্যাঁ, আবার অন্যভাবেও আছে। তো এই ডিজলভ অক্সিজেনটা হচ্ছে যে সম্পূর্ণ স্বাধীনভাবে, ফ্রিডম ভাবে, আলাদাভাবে যে পানিতে কি পরিমাণ অক্সিজেন আছে, ডিজলভ আছে মানে পানিতে কি পরিমাণ অক্সিজেন ভিতরে, পানির ভিতরে, পানির কণার ফাঁকে ফাঁকে আছে, সেটাকে আমরা বলতেছি যে ডিজলভ অক্সিজেন। সেটা পানি হতে পারে বা অন্য কোনো লিকুইডে হতে পারে। অর্থাৎ কি পরিমাণ অক্সিজেন ট্রাপড হয়ে আছে, নিচে আটকে আছে বা নিচে পানির ভিতরে আছে, সেটাকে আমরা বলতেছি ডিজলভ অক্সিজেন। নন কম্পাউন্ড অক্সিজেন, ফ্রি অক্সিজেন ইজ দ্যাট ইজ নট বাউন্ডেড এনি এলিমেন্ট, সেটা কোনোটার সাথে কিন্তু কোনো প্রকার বন্ড করছে না। Dissolved oxygen is the presence of these are free oxygen molecules within water. The bonded oxygen molecule in water H2O in a compound and does not count towards the oxygen levels. হ্যাঁ, তো adequate dissolved oxygen is important for good water and necessary for all for life definitely. And dissolved oxygen levels drop below 5.0 milligram per liter causes the stress of the aquatic life, and lower concentration causes greater stress. Oxygen level that go below 1 or 2 milligram per liter for a few hours may result in large fish. দেখো, আমাদের অক্সিজেনের কি, অক্সিজেনের এই লেভেলের উপর বেস করে বিভিন্ন প্রকার একুয়াটিক লাইফ বেঁচে থাকে। তো তার ভিতরে যদি আমরা ফিশের কথা বলি, তাহলে কি হচ্ছে যে 5 মিলিগ্রাম পার লিটারের নিচে গেলে কিন্তু মাছ মরে যাওয়া শুরু হবে। সো এই যে ডিজলভ অক্সিজেনটা, এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা সেদিন পড়েছিলাম যে ওয়াটার, যেটা পানির লেকস এর যে নিজে নিজেই যেভাবে ঠিক করে নেয় পানিগুলোকে, সেগুলোতে আমরা ডিজলভ অক্সিজেনের ভূমিকা পড়েছিলাম। সো তাহলে সিম্পলি ডিজলভ অক্সিজেন বলতে বোঝাচ্ছে পানির অভ্যন্তরে বা যে কোনো লিকুইডের অভ্যন্তরে যে পরিমাণ ইনার্ট, অর্থাৎ যে অক্সিজেনটা কারোর সাথে বিক্রিয়া করছে না এরকম, অর্থাৎ সেই মলিকুল গুলোর ফাঁকে ফাঁকে যে অক্সিজেন গুলো আছে, সেগুলোকে আমরা ডিজলভ অক্সিজেন বলছি। ওকে, নাও এটা কথা থেকে আসে ডিজলভ অক্সিজেনটা। ওকে, এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে কথা থেকে আসতেছে ডিজলভ অক্সিজেনটা, তাহলে দেখা যাবে আমরা সেদিন পড়েছিলাম যে এয়ারেশনের মাধ্যমে হতে পারে। তারপরে আমরা যখন করতেছি, কি করতেছি, যে ফটোসিনথেসিসের মাধ্যমে হতে পারে। দেখো, ডিজলভ অক্সিজেন ইনটু থ্রু দ্য এয়ার, বাতাস থেকে কিন্তু প্রবেশ করবে। তো বাতাস থেকে কিভাবে প্রবেশ করবে বলা হচ্ছে যে ফ্রম দ্য এয়ার অক্সিজেন ক্যান স্লোলি ডিফিউজ অ্যাক্রস দ্য ওয়াটার সারফেস ফ্রম দ্য সারাউন্ডিং অ্যাটমসফিয়ার or be mixed quickly with the through the aeration. Aeration মাধ্যমে the aeration of the water causes by the creating waves, rapids, waterfalls, যে ঢেউ তৈরি করব আমরা যদি, ওয়াটারফল যেগুলো ঝর্ণায়, তারপর গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ or other forms of running water। অর্থাৎ এখানে অক্সিজেনটা কিভাবে ঢুকবে, যখন উপর থেকে ঝর্ণা থেকে পড়বে অথবা এখানে ঢেউ সৃষ্টি হবে, এখানে কোনো কিছু হবে, অর্থাৎ পানিটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে কি সেখানে ডিজলভ অক্সিজেন ট্রাপড হবে, অক্সিজেন তার ভিতরে ঢুকবে। ওকে, এটা থেকে আসতে পারে। আরেকটা হচ্ছে যে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কি বলা হচ্ছে, ফ্রম দ্য ফটোসিনথেসিস বলা হচ্ছে ডিজলভ অক্সিজেন ক্যান অলসো এন্টার দ্য ওয়াটার অ্যাজ এ byproduct of the photosynthesis from the phytoplankton, algae, seaweeds and other aquatic plants। যে বিভিন্ন পানির নিচে বা উপরে বিভিন্ন প্রকার গাছ থাকে দেখবা, জলজ আগাছা। and while most of the photosynthesis take place at the surface by shallow and large portion of the process is takes underwater and from this phytoplankton, এইগুলো থেকেই কি আসতেছে,
দেখো আমরা জানি যে বাই প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হয়, গাছ কি করে, উদ্ভিদ কি করে, কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন ছেড়ে দেয়, হ্যাঁ আমরা জানি। তো এই সমস্ত ফাইটোপ্ল্যাঙ্কটন বা এই সমস্ত যারা গাছগুলো আছে, বাই প্রোডাক্ট গুলো রয়েছে, উদ্ভিদগুলো রয়েছে, তারা কি পানির নিচে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটানোর ফলে সেখান থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। তো এই দুই ভাবে সাধারণত পানিতে অক্সিজেন যেতে পারে, ডিজলভ অক্সিজেন। সেজন্য তোমরা লক্ষ্য করে দেখবা যখন ঢাকা শহরে এখন কিন্তু এই দিক থেকে গ্রাম থেকে জ্যান্ত মাছ নিয়ে যায়, তো জ্যান্ত মাছ যখন নিয়ে যায় তখন ট্রাকে পুরোটাই কিন্তু একটা পুকুর বানিয়ে ফেলে প্লাস্টিক দিয়ে, এবং সেখানে একটা মেশিন লাগানো থাকে। মেশিনটা কিন্তু অনবরত নিচের পানিটা উপরে, উপরের পানিটা নিচে ফেলতেছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ওখানে কি করতেছে, অক্সিজেনটা সার্কুলেট করছে, মানে এয়ারেশন ঘটাচ্ছে, অর্থাৎ বাইরের নিচে উপরে নিচে করলে তাহলে বাইরের অক্সিজেনটা ভিতরে প্রবেশ করছে, এবং সেই অক্সিজেনটা নিয়ে কিন্তু মাছটা বেঁচে আছে। ঠিক আছে? সো দিস আর দ্য সোর্সেস অফ দ্য ডিজলভ অক্সিজেন, যেখান থেকে পানিতে ডিজলভ অক্সিজেন যায়। ফটোসিনথেসিসের রিঅ্যাকশনটা খুবই সুন্দর। যদি আমরা কার্বন ডাই অক্সাইড, সানলাইট, অক্সিজেন প্লাস কার্বন রিচ ফুড বা যাই বাই প্রোডাক্ট যাই হোক না কেন, আমাদের অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে। ওকে, ডিজলভ অক্সিজেন স্যাচুরেশন। এখন বলা হচ্ছে যে কতটুকু পর্যন্ত ডিজলভ অক্সিজেন থাকতে পারে বা স্যাচুরেশন লেভেলটা কত পর্যন্ত, সেটা যদি আমরা একটু লিটারেচারটা পড়ি কি বলছে, যে oxygen saturation is a relative measure of the concentration of the oxygen that dissolve and carried in a medium and proportion of the maximum concentration can be dissolved allowed in the medium। অর্থাৎ পানিতে সর্বোচ্চ কি পরিমাণ কতটুকু অক্সিজেন থাকতে পারে, বলা হচ্ছে ইন এ স্টেবল বডি অফ ওয়াটার নো স্ট্রাটিফিকেশন। স্ট্রাটিফিকেশন সম্পর্কে আমরা পড়বো, মানে ভাগ, অনেকগুলো ভাগ যখন হবে, যে dissolved oxygen will remain 100% in air saturation। 100% air saturation means that the water is holding as many dissolved gas molecule as it can in equilibrium। it মানে হচ্ছে কি, যে equilibrium the percentage of the each gas in water would be equivalent the percentage of the gas in the atmosphere of the partial pressure। মানে হচ্ছে যে পার্সেন্ট স্যাচুরেশনটা কখন হবে, বলা হচ্ছে 100% হলে স্যাচুরেশনটা হবে। 100% স্যাচুরেশনটা কিরকম, যে পানির উপরে যেরকম বাতাসে যেরকম অক্সিজেন থাকছে, পানিতে ভিতরে যদি সেরকম অক্সিজেন থাকে, তাহলে সেটাকে যখন পানির বাইরে এবং ভিতরে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসবে, সমান সাম্যাবস্থায় চলে আসবে, তখন সেটাকে আমরা স্যাচুরেশন বলতেছি। সেটাকে আমরা ডিজলভ অক্সিজেন স্যাচুরেশন বলছে যে 100%। আর স্ট্রাটিফিকেশন দেখো, এখানে পানির উপরিভাগে কি অনেক ঢেউ সৃষ্টি হয়, মাছ উঠানামা করে, ঠিক আছে? তো অনেক সময় দেখবা যে অক্সিজেন কমে গেলে মাছ উপরে খাবি খাচ্ছে। হ্যাঁ, ওকে। তো দেখো উপরে কি, তাহলে উপরের লেয়ারের দিকে বেশি অক্সিজেন থাকবে, নিচের দিকে কমতে থাকবে। তো এটাকেই সাধারণত স্ট্রাটিফিকেশন বলে, সেটা আমরা দেখবো। সো তাহলে ডিজলভ অক্সিজেন স্যাচুরেশনটা যদি আমরা 100% ধরি, তাহলে সেটা কি বোঝাচ্ছে, যে এয়ারের সমপরিমাণ, অর্থাৎ বাতাসে যে পরিমাণ আছে পানিতেও যখন সেই পরিমাণ থাকবে, তখন সেটাকে 100% স্যাচুরেশন বলবো আমরা। নাও যদি দেখি, যে যে কথাটা বললাম যে নিচের দিকে কম থাকে উপরের দিকে বেশি থাকে, সেটাই। সো এখন আমরা একটু দেখবো ফ্যাক্টরস গুলি, যে ফ্যাক্টরস গুলি আমাদের ডিজলভ অক্সিজেনটাকে ইনফ্লুয়েন্স করবে, সেই ফ্যাক্টরস গুলি কি কি? ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ডিজলভ অক্সিজেন, ফার্স্ট অফ অল দ্য ন্যাচারাল ফ্যাক্টরস। কি কি ন্যাচারাল ফ্যাক্টরের মধ্যে রয়েছে একুয়াটিক লাইফ, ইলিভেশন, এন্ড রয়েছে স্যালাইনিটি, যেটা সল্টনেস। একুয়াটিক লাইফ যেমন কি, এনিমেলস লিভিং ইন ওয়াটার writers dissolve oxygen and bacteria take up oxygen then decompose material and dissolve oxygen levels drop in the water body but contain a lot of dead decomposition material। দেখো একুয়াটিক লাইফ কি করছে, এটা কিভাবে প্রবাহিত করছে, যে পানিতে যখন ময়লা আবর্জনা পড়ে, সেই ময়লা আবর্জনা গুলো কি করে, ব্যাকটেরিয়া বা একুয়াটিক লাইফ গুলো খেয়ে ফেলে। তো সেই ময়লা আবর্জনা গুলোকে খেয়ে পরিষ্কার করতে তাদেরও কিন্তু অক্সিজেন দরকার হয়। সো এই অক্সিজেন তখন তারা কি পানিতে যখন এই লিভিং অর্গানিজমের পরিমাণ বেশি হবে, তখন কি তারা বেশি পরিমাণে অক্সিজেনটাকে কনজাম করবে। তো আলটারনেটলি এখানে যদি অক্সিজেন সেভাবে না যায়, তাহলে কিন্তু অক্সিজেনের সংকট পড়ে যাচ্ছে। বলা হচ্ছে ইলিভেশন, বলা হচ্ছে কি, যে সিন্স স্ট্রিম গেট মাচ দেয়ার অক্সিজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার এন্ড স্ট্রিমস হায়ার এলিভেশনস উইল জেনারেট এন্ড only have the less oxygen। দেখো কি বলা হচ্ছে, যে যখন উপর থেকে নিচে পানি পড়তেছে, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের অক্সিজেন ট্রাপড হচ্ছে বা অক্সিজেন পানির নিচে প্রবেশ করতেছে, ঠিক আছে? হায়ার এলিভেশন উইল জেনারেলি লেস অক্সিজেন। তারপরে স্যালাইনিটি, বলা হচ্ছে সল্ট ওয়াটার হোল্ডস দ্য লেস অক্সিজেন দেন ফ্রেশ ওয়াটার। স্যালাইন ওয়াটার যেটা, সেটা কিন্তু আমাদের লেস ইয়ে
গ্রহণ করে থাকে, অর্থাৎ অক্সিজেন থাকে সেখানে। সো দুই শ্রেণীর মাছ কিন্তু দুই রকম, তো তাদেরকে হঠাৎ করে যদি স্বাদু পানির মাছকে সল্ট পানিতে ছেড়ে দেই তাহলে কিন্তু অশুভ তারা মারাও যেতে পারে, কারণ সেখানে যেহেতু অক্সিজেন কম, ওই লেভেল অফ অক্সিজেনে তারা টিকে থাকতে পারবে কিনা। টেম্পারেচার, cold water holds more dissolved oxygen than warm water. Okay, turbulence, and more turbulence create and more opportunity oxygen to center stream, যত ঢেউ। তারপর বলা আছে aquatic vegetation, যে aquatic vegetation and algae directly release কি করছে, যেমন যে সমস্ত গাছপালা আছে আর কি, রিলিজ অক্সিজেন ইনটু দেয়ার ওয়াটার ডিউরিং দ্য ফটোসিনথেসিস অ্যাজ দিন দেয় এট নাইট, আবার সেই প্লান্টস গুলি অক্সিজেন খেয়ে তাদের মেটাবলিজমের জন্য আবার ইউজও করে। সো এই দুটো রেট কতখানি সেটা হচ্ছে কথা। রিপ্রেশন অফ দ্য ভেজিটেশন এন্ড প্লান্টস অন স্ট্রিম, বলা হচ্ছে যে কি বলা হচ্ছে রিপ্রেশন, দেখো ওই যে গাছের জাংলা অর্থাৎ দিঘির পাড়ে বা কোনো ইয়েতে দিঘির পাড়ে বা নালায়ের পাড়ে কিছু গাছ থাকে, জাংলা গাছ থাকে, যে ভেজিটেশন শেড স্ট্রিম এন্ড ডিক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার এস টেম্পারেচার ডিজলভ অক্সিজেন ইনক্রিজ, হ্যাঁ এরা কিছু ডিজলভ অক্সিজেন দেয়। তারপর বলা হচ্ছে হিউম্যান ফ্যাক্টরস, এগুলো ছিল ন্যাচারাল রিজন। হিউম্যান ফ্যাক্টর গুলি কি, যে ক্লিয়ারিং ল্যান্ড, কনস্ট্রাকশন এন্ড লগিং, this is many sand exist the organic matter into the stream, organic matter কি করছে ডিকম্পোজ বাই দ্য মাইক্রো অর্গানিজম হুইচ, দেখো যত বড় আমাদের মানব সভ্যতা, যত কনস্ট্রাকশন হচ্ছে, মানব সৃষ্টি কর্মকাণ্ডই কিন্তু সবচেয়ে বেশি দায়ী। আমাদের যখন এই ধরনের কাজকর্ম হচ্ছে তখন আমরা কি প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা পানিতে ফেলতেছি, তখন এই প্রচুর পরিমাণে ময়লা আবর্জনাকে ডিস্ট্রয় করতে প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার, যার কারণে তখন পানিতে আমার ইয়ের পরিমাণ দেখা দিচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে দিচ্ছে দেখা দিচ্ছে। তারপরে পয়েন্ট সোর্স, আমরা সরাসরি যে সমস্ত ময়লা আবর্জনা ফেলি পয়েন্ট সোর্স থেকে, যেমন সুয়েসি ফুলেড এন্ড ফ্যাক্টরি টিচার্স ইনটু দ্য ওয়াটার ক্যান বি ডিকম্পোজ বাই দ্য ব্যাকটেরিয়া লিডিং ডিও। ওকে, তারপর নিউট্রিয়েন্টস পলিউশন, সেগুলো বলেছিলাম তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম আমি, যে এই ধরনের নিউট্রিয়েন্ট পলিউটেন্টস গুলি যেগুলো আছে, যে বিভিন্ন প্রকার অ্যালগি, তারা কিন্তু অক্সিজেন কনজাম্পশন করছে। তারপরে রয়েছে ডিস্ট্রাকশন এন্ড রিপেয়ার, সাউন্ড আসতেছে না স্যার। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কে জানি শুনতে পাচ্ছিল না। তো যাই হোক, যে ডিস্ট্রাকশন অফ দ্য রিপারেইন এরিয়াস, এই যে রিপারেইন এরিয়া বলতে কোনটা বোঝাচ্ছে, দেখো এটা একটা নালা, দুই ধারে তার ছোট ছোট অনেকগুলো গাছ রয়েছে, সেটাকে ঢালটাকে স্লোপটাকে আমরা বলছি ডিস্ট্রাকশন অফ রিপারেন্স এরিয়া and decrease the amount of shade and increase the temperature and warmer water less. সো এই যে দেখো আমরা নালার ধারে যে কিছু গাছ থাকে, ঠিক আছে, সেই গাছগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যারা পানির ইয়েটাকে টেম্পারেচারটাকে কমালে সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে। তো আমরা যখন, সাউন্ড আসতেছে না স্যার। তুমি বোধহয় ইয়ে করেছো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তোমার সবাই তো শুনতে পাচ্ছে, বাকি সবাই শুনতে পাচ্ছে না? হ্যালো, স্যার শোনা যাচ্ছে। তাহলে ও শুনতে পাচ্ছে সমস্যা না, নাই স্যার। ও কি ওর মাইক্রোফোন ইয়ে করে ফেলেছে নাকি? ও তো ওয়াইফাই ইউজ করতেছে স্যার, তারপরেও মনে হয় সমস্যা, নেটের প্রবলেম হয়তো। আচ্ছা, যাই হোক, ওকে, দেখো তাহলে এগুলো ছিল আমাদের কারণ। কারণ বলতে ইস্যু বা ফ্যাক্টরস যেগুলো আসলে ইনফ্লুয়েন্স করবে ডিজলভ অক্সিজেনকে, কখনো বাড়াচ্ছে কখনো কমাচ্ছে। তার ভিতরে যেমন একুয়াটিক লাইফ, ইলেভেশন, সিনথেটিক স্যালাইনিটি যেটা সল্টনেস, টেম্পারেচার, টার্বুলেন্স, ঢেউ, একুয়াটিক ভেজিটেশন, রিপারেন্ট, হিউম্যান ফ্যাক্টরস, তারপর ক্লিয়ারিং ল্যান্ডস, পয়েন্ট সলিউশন। দেখো এগুলো একা মাঝে মাঝে বাড়াচ্ছে, অর্থাৎ এই বিষয়গুলো আমাদের ডিজলভ অক্সিজেনের সাথে সরাসরি জড়িত। এরপরে অক্সিজেন এন্ড একুয়াটিক লাইফ, দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে কি বলেছে, রেঞ্জ অফ টলারেন্স ফর ডিজলভ অক্সিজেন ইন ফিশ, ঠিক আছে, যে দেখো প্রথমে পিপিএম, এটা পার্টস পার মিলিয়নে প্রকাশ করছে, যে 9, 10, 9, 8, 7, আস্তে আস্তে কিন্তু মাছের পরিমাণ কমছে, অর্থাৎ এত নিচে কিন্তু ইয়ে মাছগুলো থাকতে পারে না। বলা হচ্ছে দেখো যে ডিজলভ অক্সিজেন ইজ নেসেসারি, শব্দ করো না, হ্যালো, okay, dissolved oxygen is necessary to many forms of the including fish and invertebrates and bacteria and plants and microorganism in and fish and oxygen respiration through the gills, and amount of dissolved oxygen is needed and varies from culture creation, and bottom feeders and crabs and oyster and worms are 1 to 6 milligram per liter। অর্থাৎ এটা আমরা একটা চার্ট দেখতেছি যে
কতটুকু হলে কে বাঁচতে পারে সেটার একটা চার্ট, যে মাইক্রোবস এন্ড ব্যাকটেরিয়া আর ফাঙ্গাইল অলসো রিকোয়ার্স ডিজলভ অক্সিজেন and microorganism decompose the organic material. So all human body, all aquatic life এর ক্ষেত্রে আমাদের এই যে ডিজলভ অক্সিজেনটা দরকার, তো তাদের একটা স্ট্র্যাটিফিকেশন আছে, অর্থাৎ লেভেল আছে যে কোন লেভেলে কতটুকু হলে কতটুকু কে বাঁচতে পারে। সেই অনুসারে আমরা যেহেতু দেখলাম যে নিচের দিকে সবচেয়ে কম থাকে ডিজলভ অক্সিজেনের পরিমাণ। ওকে, সো এখানে একটা রেঞ্জ রয়েছে, যেমন ইলোপার্স, ব্ল্যাকভুড, তারপর ব্ল্যাক বাস, এসব এত মিলিগ্রাম পারে বাঁচতে পারে, ঠিক আছে, মাস্টার্স বা এই ধরনের প্রজাতি। ওকে, এখানে কনসিকুয়েন্স অফ আনইউজুয়াল ডিও লেভেলস এর কথা যদি আমরা বলি, কি কি সমস্যার সৃষ্টি করবে সেটা একটু আমরা দেখব। যে বলা হচ্ছে যে কনসিকুয়েন্স অফ দ্য আনইউজুয়াল ডিও লেভেলস, বলা হচ্ছে ইফ ডিজলভ অক্সিজেন কনসেন্ট্রেশন ড্রপ বিলো দ্য সার্টেন লেভেল, freshly and mortality rates will rise and sensitive freshwater fish like salmon can't reproduce and level 6 পেলাম। কি হবে, সহজ কথা যদি বলি, যে পানিতে যদি যত যে পরিমাণ ডিজলভ অক্সিজেন থাকার কথা ছিল সেটা না থাকে, তাহলে মাছ মারা যাবে, তাই না? যেমন স্যালমন ফিশ কি হয়, যে 6 মিলিগ্রাম পার লিটার নিচে থাকলে সে বাঁচতে পারে না। সো এইভাবে ইন দিস ওশান কোস্টাল ফিশ বিগান টু অ্যাভয়েড এরিয়াস হোয়ার ডিও ইজ বিলো 3.7, তো এইগুলো তো যাবে না। So fish kill and winter kill, বলা হচ্ছে fish kill occur in the lowest diesel, তো মাছ মারা যাবে যদি ডিজলভ অক্সিজেন আমাদের সেই পরিমাণে না থাকে। ওকে, তারপরে কি কি হবে আর, যে গ্যাস বাবল ডিজিজ এবং ডেড জোনস, বলা হচ্ছে যে গ্যাস বাবল ডিজিজ, যে মাছের বিশেষ করে আমরা দেখি যে জাস্ট এ লট ডিজিজ অক্সিজেন ক্যান causes the problem, so too high concentration of the superstand water can causes the gas bubble and disease in fish। দেখো গ্যাস বাবল ডিজিজ ইন ফিশের আমরা দেখতে পাচ্ছি যে কিরকম হয়েছে, and significant death rates of occur when dissolved oxygen remains above and of the air saturation from the period of the time। তো এরকম বাবলের সৃষ্টি হয় আর কি, এরকম এই যে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, মাছের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ডেড জোনস, বলা হচ্ছে ডেড জোনস ইন দ্য এরিয়া ওয়াটার লিটল and no dissolved oxygen present and they are so named because the aquatic organism cannot survive there। so dead zones আমরা বলি, আমাদের ডেড জোনস কে কিভাবে বলবো, যে মনে করে এমন একটা এরিয়া, পানির একটা লেভেল, যে সেই লেভেলে মনে করে নিচের দিকে একবারে নিচে তলানিতে, সেখানে কোনো অক্সিজেনই নাই, তাহলে সেখানে কি কোনো একুয়াটিক লাইফ থেকে শুরু করে যাদের অক্সিজেন প্রয়োজন তারা কেউই বাঁচতে পারবে না, তো সেই জায়গাটাকে আমরা বলতেছি ডেড জোনস, ঠিক আছে। ওকে, মরুভূমির মতো আর কি, যে সেখানে পানি নেই যেমন মরুভূমিতে, ঠিক সেমন সেই জায়গাটাতে পানির ভিতরে কোনো অক্সিজেন নেই, সেটাকে আমরা বলতেছি ডেড জোনস। ওকে, ডিজলভ অক্সিজেন এন্ড ওয়াটার কলাম স্ট্রাটিফিকেশন আমরা যদি একটু ভাগ করি বা শ্রেণী বিভাগ করি অ্যাকর্ডিং টু দা অক্সিজেনের স্যাচুরেশনের উপর বেস করে তারতম্য অনুসারে, সেটাকে আমরা স্ট্রাটিফিকেশন অফ বলছি। তো স্ট্রাটিফিকেশন বিভিন্ন লেকের হয়, রিভারের হয়, ওসানের হয়, সবার হয়। তো আমরা এখানে লেকেরটা দেখব। দেখো ইপ্লিমিনেশন কি, ইপ্লিমিনিয়ন বলা হচ্ছে কি, the outermost layer of the lake of the Impleminion is exposed to the solar radiation in contact with the atmosphere and keeping the warmer and depth of the implementation dependent on the temperature exchange usually determined by the water clarity, depth of the mixing, অর্থাৎ বাইরে থেকে কোনো ভলাটাইল সাবস্টেন্স মিক্স হচ্ছে কিনা, within the upper layer and algae and the phytoplankton engages in photosynthesis between the contact with the potential and photosynthesis and dissolved oxygen impleminion remains 100% saturation। দেখো প্রথমে একবারে পানির সবার উপরের লেভেলটাকে আমরা প্লিমিনিয়ন বলতেছি, এপ্লিমনিয়ন। তো যেখানে আমাদের কি হয়, ফটোসিনথেসিস হয়, যেখানে ঢেউ হয়, যেখানে প্রাণী উঠানামা করে, ফটোসিনথেসিস হচ্ছে, সেখানে মূলত 100 মোটামুটি, অর্থাৎ পানির সবার উপরের দিকে 100 মোটামুটি স্যাচুরেশনটা থাকে, প্রায় 100% এর মতো অক্সিজেন স্যাচুরেশন থাকে, অর্থাৎ তো সেটা ডিপেন্ড করছে যে কতখানি হবে বিভিন্ন বস্তুর উপর, যে সেখানে কোনো উঠা পানির, যেমন যদি সেটা ঝর্ণায় হয় বা পানি উঠানামা করে কিনা, ঢেউ হয় কিনা, বাতাস হয় কিনা, সেটার উপর ডিপেন্ড করছে। সো উপরের আউটার মোস্ট লেয়ারটাকে আমরা ইপ্লিমিনিয়ন বলছি, যেখানে আমাদের স্যাচুরেশন লেভেলটা সব থেকে বেশি। মেটামিলিনিয়ন কি বলা হচ্ছে, যে ইপ্লিমিনিয়ন থেকে নিচে মেটামিলিয়ন, যেটা আমরা দেখবো বিলো দ্য ইপ্লিমিনিয়ন মেটামিলিয়ন এন্ড ট্রানজিশনাল লেয়ার অফ দ্য ফ্লো key fluctuations in the thickness of the transition. The boundary between the Plimonion and Metamillion is called the thermocline। দেখো থার্মোক্লাইন,
ঠিক আছে, সরি থার্মোক্লাইন বা ইপ্লিমিনিয়ন এবং মেটামিলিয়নের মাঝখানে, অর্থাৎ যেখান থেকে যেটা শুরু হচ্ছে সেটাকে আমরা থার্মোক্লাইন বলছি। catch the thermocline and the point water temperature begins to steady drop off, আস্তে আস্তে কমা শুরু করে। উপরের টেম্পারেচারটা কি সাধারণত গরম থাকে না, উপরের সারফেসের টেম্পারেচারটা, নিচের টেম্পারেচারটা কি আস্তে আস্তে কমা শুরু করে। Here two different outcome can occur if the chance in the penetrate the beyond the thermocline and then the photosynthesis occur in this straw and metamillion can achieve the oxygen maximum and this means the dissolved oxygen level will be higher। দেখো এখানে আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে কমা শুরু হচ্ছে। তো উপরে প্রতি ইপ্লিমিনিয়ন ছিল, তারপর থার্মোলাইনের মাঝখানে কি পড়ে, থার্মোলাইনের মাঝখানে মেটামিলিয়ন শুরু হয়েছে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রোমোলাইনের পরে চেমোলাইনের পরে দেখতে পাচ্ছি যে হাইপোমিলিয়ন, ঠিক আছে, তারপর মনোমিলিয়নেশন। ওকে, হাইপোমিলিয়ন, হাইপোলিমোনিয়নের ক্ষেত্রে কি, যেটা কি হাইপোলিমোনিয়ন চলে গেল। ওকে, মেটামিলিয়নের ক্ষেত্রে আমরা একটু দেখবো যে বিলো দা ইপ্লিমিলিয়ন the metamillion is the transitional layer on the fluctuation thickness of the temperature and the boundary between the ইপ্লিমিনেশন and metamillion is called the thermocline। এটা তো বললামই থার্মোক্লাইন হয়েছে। হাইপোমিলিনিয়া অর্থাৎ এটা যে থার্মোক্লাইন ক্যামোক্লাইনের যে নেক্সট লেয়ার অফ দ্য হাইপোমিলিনিয়ন অফ দ্য hypolimonion is dipped enough to the never mix and upper layers and it is known as the কি monomoliminion। So hypomonomilion started from the upper and the কি ক্যামোক্লাইন। দেখো দুটো লাইন আছে, থার্মোক্লাইন এবং ক্যামোক্লাইন অর চ্যামোক্লাইন যেটাই বলি না কেন, ক্লাইন, এই দুটোর পরে আমরা কি পাচ্ছি, হাইপোলিমিনিয়ন অঞ্চলটা শুরু। সেখানে অক্সিজেনের পরিমাণ আরো কম, যে লেয়ার্স বাই দ্য ডেমোক্লাইন এখানে দিস ক্লাইন্স কি বলা হচ্ছে, ক্লার্ক এন্ড বাউন্ডারি বিটুইন দ্য অক্সিজেন অ্যানোক্সিক ওয়াটার, অক্সিজেন থাকে না প্রায় এরকম, and salinity gradients and in hypoliminion bacteria and fungi dissolve oxygen decompose the organic material, this is organic materials come from the dead algae and etc etc যে কিছু মরে টরে যায়। dissolved oxygen use the decomposition is not replaced in not atmospheric contact and aeration photosynthesis reacts to dissolve in the hypomilionation, এখানে সে ধরনের হয় না and thus the process decompose use of the all oxygen within the layers, এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। এবং সর্বশেষ যেটা আমাদের রয়েছে সেটা মনিমোলিমিনিয়ন, সেটা মনিমোলিমিনিয়ন যেটা, সেটা মোস্ট ডাউনওয়ার্ড লেয়ার অফ দ্য হাইপোমিলিমিনিয়ন ইজ নন এস মলিমিনিমিনিয়ন। আমরা যদি দেখি যে প্রথমে যেটা আমরা দেখতেছি সেটা এপ্লিমোনিমিনিয়ন, তারপর থার্মোলাইনের নিচে, থার্মোক্লাইনের নিচে আমরা মেটামোলিমিনিয়ন দেখতেছি, মেটামোলিমিনিয়নের নিচে আমরা চ্যামোক্লাইনের মাস পরে আমরা দেখতেছি হাইপোমোলিমিনিয়ন এবং সবার শেষে আমরা দেখতে যেটা সেই যে মনিমোলিমিনিয়ন। ঠিক আছে, এই হচ্ছে একটা লেকের, অর্থাৎ নিচের দিকে কোনো অক্সিজেন নাই, এইভাবে, বা অক্সিজেন থাকলেও পয়েন্ট সামথিং, সেটা খুবই কম। তো এইভাবে আমরা একটা লেকের পানির অক্সিজেনের উপর কতটুকু অক্সিজেন আছে সেটার উপর বেস করে ভাগ করতে পারি, সেটারই একটি ক্লাসিফিকেশন ছিল। ওকে, এরপরে আমরা আসবো ডিজলভ অক্সিজেন ইউনিটস এন্ড রিপোর্টিং। বলা হচ্ছে যে ডিজলভ অক্সিজেনটাকে কিভাবে আমরা মাপবো এবং সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, যে কতটুকু কি। তো আমরা সাধারণত মিলিগ্রাম পার লিটার, বলা হচ্ছে যে ডিজলভ অক্সিজেন ইজ ইউজুয়ালি রিপোর্টেড ইন মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে কত মিলিগ্রাম অক্সিজেন আছে, or as present in a situation, so however some studies also reported in parts per million ও কেউ প্রকাশ করেছে। প্রথমটা ছিল আমাদের কি মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে কত মিলিগ্রাম অক্সিজেন আছে। দ্বিতীয় ppm পার্টস পার মিলিয়ন, অর্থাৎ প্রতি মিলিয়ন ওয়াটারে, প্রতি পার্টস অফ মিলিয়ন ওয়াটারে কতটুকু আমাদের পার্টস অফ অক্সিজেন রয়েছে। বলা হচ্ছে ppm or in micromoles, অর্থাৎ 1 মিলিগ্রাম পার লিটার এ প্রকাশ করা হচ্ছে is equal to the 1 ppm। so 1 মিলিগ্রাম পার, দেখো 1 মিলিগ্রাম পার is equal to 1 ppm, অর্থাৎ ppm ও আমরা প্রকাশ করতে পারি। and the relationship between the milligram and percentage the air saturation, আরেকটা প্রকাশ করা যায় যে স্যাচুরেশন পার্সেন্টেজ যে কতটুকু আছে। so the relationship between the milligram and percentage saturation has been discussed above, বলতে আমরা গত সামনের দিকে কথা বলেছি। and varies with the temperature and pressure the salinity of the water, এটা ভেরি করছে। so 1 micromolecule oxygen is equal to 0.021 milligrams and it is commonly used to the ocean studies, এটা একটা assumption ধরে নেওয়া হয়েছে। ওকে, স্টাডিজে দেখা গেছে। তাহলে আমরা নরমালি যেটা জানলাম যে
কিভাবে প্রকাশ করা হয়, মানে প্রকাশটা কি, মানে কতটুকুতে কতটুকু আছে, তো প্রতি লিটারে কতটুকু আছে মিলিগ্রাম হিসেবে প্রকাশ করা যাবে, পার্টস পার মিলিয়নে প্রকাশ করা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, এবার চলে আসবো মেথডস অফ মেজারিং ডিজলভ অক্সিজেন লেভেল। তো মেথডস অফ মেজারিং ডিজলভ অক্সিজেন লেভেল আমরা কিভাবে মেজার করব সেটার একটু কথায় চলে আসি আমরা, যে পানিতে যে ডিজলভ অক্সিজেন আছে সেটা তো আমরা বুঝলাম, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রাণী সমূহের জন্য গুরুত্বপূর্ণ, একুয়াটিক লাইফের জন্য, ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য, সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ। ওকে, কিন্তু আমরা সেটার পরিমাপও দেখলাম যে কিভাবে পরিমাপ করতে হবে, এখন মাপতে হবে কিভাবে। তো ডিজলভ অক্সিজেন মাপার জন্য আমাদের 4টা মেথড রয়েছে, সেটা হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস মেথড, যেটা টাইট্রেশন মেথড, টাইট্রেশন করব, ইলেকট্রোকেমিক্যাল অ্যানালাইসিস মেথড, যেটাকে কি আমরা ডায়াগ্রাম ডায়াফ্রাম, যেটা ইলেকট্রোড মেথড বলতেছি, এন্ড কি রয়েছে ক্যালোরিমেট্রিক মেথড এন্ড ফটো অ্যানালাইসিস মেথড। সো আমরা চলো একটু দেখে নেওয়া যাক বা কি ফ্লোরোসেন্স মেথড বলা হচ্ছে। টাইট্রেশন মেথড কি, টাইট্রেশন কথার নাম শুনলেই চলে আসে যে পানি থেকে কোনো কিছু দ্বারা টাইট্রেশন করব। হ্যাঁ, একই ভাবে বলা হচ্ছে যে add a manganese peroxide solution and sodium hydroxide solution to the sample water and participate the manganese hydroxide will be produced. The participated of the manganese hydroxide will react with a dissolved oxygen in the water and oxidate according to the amount of DO and forming brown participate. বলা হচ্ছে যে পানিতে অক্সিজেন আছে কিনা সেটা আমরা টাইট্রেশন করব। কি দিয়ে টাইট্রেশন করব? একটা পানি নিয়ে সেখানে আমরা কি দিব, ম্যাঙ্গানিজ পারঅক্সাইড দিব এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দিব। দেওয়ার পর আমরা দেখব যে সেটা কি প্রেসিপিটেটেড হাইড্রোক্সাইড, সেখানে সাধারণত ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড তৈরি হওয়ার কথা। ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড কি করছে, রিয়েক্টস উইথ দা ডিজল, এই ম্যাঙ্গানিজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটা কি করছে, অক্সিডাইজ হচ্ছে এবং ব্রাউন কালার উৎপন্ন করছে। দেখা হবে যে কতখানি ব্রাউন কালার উৎপন্ন করছে। যদি ব্রাউন কালার উৎপন্ন না করে তাহলে সেখানে কোনো কিছু নাই। যে ম্যাঙ্গানিজ পানির হাইড্রোক্সাইডে ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড উৎপন্ন করছে বা হোয়াইট প্রেসিপিটেট, তখন সেখানে কোনো নাই। সেই ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড যদি সেখানে ডিজলভ অক্সিজেন থাকে তাহলে সেই ডিজলভ অক্সিজেন বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি করছে, অক্সিডেশন হয়, তাহলে সেখানে ব্রাউন পার্টিসিপেট পড়ছে। তখন আমরা বুঝবো যে পানিতে ডিজলভ অক্সিজেন আছে, কতটুকু আছে, যত বেশি পড়বে তত। সো dissolve is the brown precipitated batolani in acid and presence of ion and iodine to 1 and 2 will be released according to the amount of DO. So then the titrate released iodine 2 and throws the determine equally, যে কতটুকু iodine 2 কি করছে দেখো, ম্যাঙ্গানিজ অক্সাইড তারপরটা কি হচ্ছে, সেটা অক্সিডাইজ যখন হচ্ছে তখন আয়োডিনের সাথে বিক্রিয়ায় কি প্লাস আয়োডিন প্লাস পানি উৎপন্ন করছে। এই আয়োডিন আবার কি আবার সালফেটের সাথে বিক্রিয়া করে সালফারের সাথে বিসালফেট উৎপন্ন করছে এবং এর সাথে আয়োডিন উৎপন্ন করছে। তাহলে এখান থেকে কি বলছে যে precipitate ion 2 and iodine 2 will be released according to the DO, then release the iodine and sodium thiosulfate and determine the quantity. এই যে আয়োডিন এবং সোডিয়াম থায়োসালফেট যেটা তৈরি হচ্ছে সেটা আমার প্রকাশ করছে যে কি পরিমাণ আছে। তাহলে সিম্পলি আমরা বুঝতেছি যে সিম্পলি আমার পানিতে যদি সেটা ডিজলভ অক্সিজেন থাকে তাহলে ম্যাঙ্গানিজের ফল সাথে রিঅ্যাকশন করে সে ব্রাউন পার্টিসিপেন্ট দিবে। তো এটা দেখে মেজার করতে হবে যে কতখানি রয়েছে। ওকে, তো এটাকে আরেকটু মডিফাই করা হয়েছে। তো মডিফাইড যে উইঙ্কলিংস মেথড, আমাদের 10 মিনিটস আছে, এরপরে কেটে গেলে আবার জয়েন করতে হবে। আমি 10 মিনিটে শেষ করে দেওয়ার চেষ্টা করব এটা। ওকে, সো মডিফাইড উইঙ্কলিংস মেথডটা কি বলা হচ্ছে, এই যে উইঙ্কলার্স মেথডটা রয়েছে সেটাকে একটু মডিফাই করা হয়েছে। তো বলা হচ্ছে এখানে টাইট্রেশনের পরে সোডিয়াম থায়োসালফেট এন্ড ফাইনাল প্রসেস, যে থায়োসালফেট জন্মাচ্ছে সেটার সাথে আরো একটু স্টার সলিউশন যোগ করে আর একটু বিক্রিয়া করা হচ্ছে। সেটা কিরকম সেটা যদি আমরা একটু দেখি, যে উইঙ্কলিং মেথড কি, বোতল পানি আছে এখানে, add 1 মিলি ম্যাঙ্গানিজ সালফেট, ওকে দিলাম, add 1 মিলি অ্যালকালি আয়োডাইড অ্যাজাইড, রিপ্লেস দা স্টুপার এন্ড শেক দা মিক্সিং করলাম। তারপর কি করছে, আনট্রিটেড স্যাম্পল এন্ড আনটিল ক্লিয়ার, সরি এই দিক থেকে add 1 মিলি সালফিউরিক অ্যাসিড এন্ড রিপ্লেস স্টোরেজ এন্ড শেক, ঝাঁকাবো। এন্ড কি বলা হচ্ছে যে টাইট্রেট 201 মিলি অর স্যাম্পল এন্ড in the flux, আমরা ফ্লাক্সে টাইট্রেশন করব, at 1 মিলি স্টার্স ইন্ডিকেটর to blue color show developed, হ্যাঁ ব্লু কালার শো করবেন, টাইট্রেট স্যাম্পল আনটিল আনক্লিয়ার, ততক্ষণ পর্যন্ত আমাদের স্টার্স দিয়ে কি করতে হবে, টাইট্রেশন করতে হবে।
ওকে, এটা ছিল একটা মেথড। ডায়াফ্রাম মেথড যেটা ইলেকট্রোড মেথড, সেটাতে আমরা দুটো ইলেকট্রোড মেথড দেখব। একটা হচ্ছে গ্যালভানিক ইলেকট্রোড মেথড, আরেকটা হচ্ছে আমাদের কি বলবো, প্যারাগ্রাফিক প্যারালোগ্রাফিক ইলেকট্রিক গ্রাফিক মেথড। যেটা দুটো মেথডের ক্ষেত্রে সংক্ষেপে আমি বলি যে দেখো, এখানে দুটো ইলেকট্রোড থাকে, একটা এবং দুটো। এটা সাধারণত দুটো হাই মেটালের হয়ে থাকে, যেমন কাউন্টার লেড or অ্যালুমিনিয়ামের। তারপর ইলেকট্রোলাইট হিসেবে সলিউশন হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, এবং আরেকটা ইলেকট্রোলাইট বা ওয়ার্কিং ইলেকট্রোলাইট হিসেবে পিপিটি অ্যালুমিনিয়াম ওর সোনা রূপা যাই হোক থাকে। ওকে, এখন এটার যে সিস্টেম আমাদের যে যখন এখানে কি কারেন্ট চলবে, যখন অক্সিজেন গুলো এখানে ডায়াফ্রামটা ভেদ করে ভিতরে যাওয়ার চেষ্টা করবে, তখন সেখানে রিয়েকশনের ফলে এখানে এটা একটা ব্যাটারির মতো কাজ করবে। তো যখন অক্সিজেন গুলো সেখানে যাবে, তো ডায়াফ্রাম ভেদ করে, অর্থাৎ পানিতে যখন এটা চুবাবো, তখন পানির অবস্থিত অক্সিজেন গুলো এই যে বিক্রিয়াটাকে ইনফ্লুয়েন্স করবে, যার কারণে তখন এমিটারে আমাদের মান দিবে, এবং সেই মানটা থেকে আমরা সহজেই বুঝতে পারবো যে এখানে কতটুকু অক্সিজেন, ডিজলভ অক্সিজেন রয়েছে। এটা একটা মেথড। আর একটা মেথড হচ্ছে যে গ্যালভানিক মেথড, তো দেখলামই, সরি। ওকে, আরেকটা হচ্ছে গ্যালভানিক ইলেকট্রিক মেথড, আরেকটা হচ্ছে পোলারাইজেশন মেথড। তো এখানে এখানে কি করবে, ইলেকট্রোড দুটো পোলার হয়ে যাবে। তো পোলারের পরে অক্সিজেনটা এখানে ইনফ্লুয়েন্স করবে পোলারাইজেশনটাকে, অর্থাৎ যে এখানে আমরা জারণ বিজারণ বিক্রিয়া দেখতে পাচ্ছি, এটা একটা মাধ্যম। এবং এখানে যেটা রয়েছে যে ডায়াফ্রাম গ্যালভানিক ইলেকট্রিক মেথড, সেখানে যেটা হচ্ছে অক্সিজেন গুলো কি করছে, এটা একটা ব্যাটারির মতো কাজ করছে এবং এটাকে ইনফ্লুয়েন্স করছে, এবং তখন আমরা এমিটারে তার ডিফ্লেকশন পাচ্ছি। তারপর ফ্লোরোসেন্স মেথড আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। ফ্লোরোসেন্স মেথডটা কি, দেখো, যে ফ্লোরোসেন্সের ক্ষেত্রে এখানে আমরা কি দিচ্ছি, লাইট সোর্সের মাধ্যমে ব্লু লাইট ইমিটিং করছি। তো এখানে কি রয়েছে, একটা ডিজলভ অক্সিজেন পারমিয়েবল লেয়ার, তার মানে এদিক দিয়ে ডিজলভ পানিতে দিলে ডিজলভ অক্সিজেন গুলো প্রবেশ করতে পারবে। লাইট ইমিটিং ম্যাটেরিয়াল, অর্থাৎ যেখান থেকে লাইট ইমিট করবে, এবং ক্যারিয়ার লেয়ার। আমরা কি করছি, একটা উপর থেকে ব্লু ইমিটিং ডায়োডের মাধ্যমে এখানে কি দিচ্ছি, আলো দিচ্ছি। তো আলো যখন দিব, তখন আলোটা কি হবে, লাইট ইমিটিং ম্যাটেরিয়ালের উপরে পড়বে এবং সেটা রিফ্লেক্ট হবে। এবং এখানে দুটো রিসিভার রয়েছে, যে লাইট রিসিভিং ডায়োড, ব্লু লাইট রিসিভিং ডায়োড এন্ড রেড লাইট রিসিভিং ডায়োড। এই যে রিফ্লেকশনটা করবে, সেটা অক্সিজেন দ্বারা ইনফ্লুয়েন্স হয়। তো সেই রিফ্লেক্টেন্সটা মেজার করে কিন্তু আমরা আমাদের যত বেশি অক্সিজেন থাকবে পানিতে, সেটা তত বেশি ইনফ্লুয়েন্স করবে রিফ্লেকশনটাকে, এবং সেই রিফ্লেকশনটা মেজার করে আমরা আমাদের ইয়েটা করব, অর্থাৎ কতটুকু অক্সিজেন আছে সেটা মেজার করতে পারবো। আরো মেথড রয়েছে ক্যালোরিমেট্রিক মেথড, সেটা হচ্ছে দেখো স্কেলের মতো এখানে, যে এটা মূলত অক্সিডেশনের উপর বেস করে। বলা হচ্ছে পানিটাতে আমরা সাধারণত ক্যারামিন ম্যাটেরিয়ালস দিব, এবং অপেক্ষা করবো এটার কালারটা কিরকম হচ্ছে। যদি হাইলি কালার হয় তাহলে বুঝবে এটাতে প্রচুর পরিমাণে, আর যদি কম, এটা আরেকটা দুই ধরনের কেমিক্যাল দিয়ে করা যেতে পারে ক্যারামিন দিয়ে। একটা হচ্ছে ইন্ডিগো ক্যারামিন, আর একটা হচ্ছে কি রোডাজাইন ডি মেথড। অর্থাৎ দুটোতেই ক্ষেত্রে আমরা ক্যারামিন ইউজ করব, ক্যালোরিমেট্রিক মেথড ইউজ করব, অর্থাৎ পানির সাথে দিয়ে রিঅ্যাকশন করে দেখবো যে কতক্ষণ ধরে কালারটা কি পরিমাণ হচ্ছে, সেটার উপর বেস করে বুঝবো যে এটাতে কতখানি ডিজলভ অক্সিজেন আছে। হ্যাঁ, যত বেশি হবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের লেকচার। তো আমরা সংক্ষেপে যদি সবগুলো একটু রিভিউ করি, কারণ উইথিন 4 মিনিটসে আমাদের কেটে যাবে, আসলে জুমের সমস্যা হয়ে গেছে একটু। ওকে, আমরা যদি আবার একটু চেষ্টা করি প্রথম থেকে রিভিউ করার জন্য, তোমরা কেটে গেলে আবার জয়েন করবা, ঠিক আছে? ওকে, সো আমরা যদি প্রথমে দেখি যে ডিজলভ অক্সিজেন, আমরা ডিজলভ অক্সিজেন মানে বলতেছি যে পানির নিচে কি পরিমাণ অক্সিজেন, পানিতে ফ্রি অক্সিজেন আছে, সেটাকে ট্রাপড আছে, সেটাকে ডিজলভ অক্সিজেন বলতেছি। তারপরে আমরা ডিজলভ অক্সিজেন কথা থেকে আসে প্রথমত বাতাসের সাহায্যে ঢেউ হলে বা যে কোনো পদ্ধতি এয়ারেশনের মাধ্যমে আসতে পারে। ফটোসিনথেসিস দ্বিতীয়ত কিসের মাধ্যমে আসতে পারে, ফটোসিনথেসিসের মাধ্যমে আসতে পারে। ওকে, তারপর ডিজলভ অক্সিজেন স্যাচুরেশন, আসলে স্যাচুরেশন লেভেলটা কিরকম, সাধারণত উপরের দিকে বেশি হয়, নিচের দিকে কম হয়, এটাকে স্ট্রাটিফিকেশন বলছি। স্যাচুরেশন লেভেলটা কত হতে পারে, 100% হতে পারে। 100%টা কিরকম, অর্থাৎ বাতাসে যে পরিমাণ অক্সিজেন আছে, পানিতেও যদি সেই পরিমাণ অক্সিজেন থাকে, তাহলে সেটাকে আমরা 100% স্যাচুরেশন বলছি। ওকে, তারপরে রয়েছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য ডিজলভ অক্সিজেন। কোন কোন ফ্যাক্টরগুলি ইনফ্লুয়েন্স করবে, সেটা হচ্ছে যে কি ন্যাচারাল ফ্যাক্টর, যেমন একুয়াটিক লাইফ, যত বেশি একুয়াটিক লাইফ তত বেশি পানি বেশি শোষণ করবে। এলিভেশন,
যে কিভাবে যত বেশি নাড়াচাড়া হবে, ইলিভেশন হবে, তত বেশি অক্সিজেন বেশি ঢুকবে। স্যালাইনিটি, অক্সিজেনের স্যালাইনিটি বেশি হলে টেম্পারেচার, স্যালাইনিটি বেশি হলে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যায়। তারপর টেম্পারেচার বেশি হলে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যায়। টার্বুলেন্স, ঢেউ থাকলে ডিজলভ অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। একুয়াটিক ভেজিটেশন রয়েছে, রিভারাইন ভেজিটেশন, যারা পানির নিচে বাস করে, তারা কিছু ফটোসিনথেসিস করে, আবার তারা আবার কনজাম্পশনও করে। তারপরে কি যেটা রয়েছে যে রিপারাইন ভেজিটেশন, অর্থাৎ ধারের কাছে, নালার কাছে যে সমস্ত গাছপালা আছে, উদ্ভিদ প্রাণী আছে, তারা কি করছে, তারাও কিন্তু অক্সিজেন দিচ্ছে এবং নিচ্ছে। তারপর হিউম্যান ফ্যাক্টরস এর ক্ষেত্রে আমাদের যে আমরা যত বেশি ময়লা আবর্জনা পানিতে ফেলতেছি, পানির ক্যাপাসিটির বাইরে গেলেই কিন্তু তখন সেটা পলিউশন হয়ে যাচ্ছে। তারপর ক্লিয়ারিং লোড, যেটা আমাদের প্রতিদিন ক্লিয়ার। তারপর সুয়েটস, যে আমাদের গৃহস্থালী থেকে শুরু করে কলকারখানা সবকিছু দিচ্ছি। তারপর নিউট্রিয়েন্ট পলিউশন, যেমন এরকম এলগি টেলগি জন্মাচ্ছে। তারপর ডিস্ট্রাকশন অফ দ্য রিপাইন এরিয়াস, এ ধরনের নালা এবং রিপাইন এরিয়াস গুলো বন্ধ করে দিচ্ছি, যারা কিনা এই পানিটার টেম্পারেচারটাকে কমিয়ে দেয়। তো ডিজলভ অক্সিজেন ফর একুয়াটিক লাইফ, এখানে একটা গ্রাফিক্যাল বলা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রকার মাছের ক্ষেত্রে ঠিক নিচের দিকে, অর্থাৎ ডিজলভ অক্সিজেনের পরিমাণ যত কমে তত ইট ইজ হার্মফুল ফর আওয়ার এনভায়রনমেন্ট এন্ড আদার। এখানে কিছু মাছের উদাহরণ দেওয়া আছে যারা এর নিচে বাঁচতে পারে না। ওকে, কনসিকুয়েন্স অফ কি হবে যদি এটার ফলে ডিজলভ অক্সিজেনের কমিশন পড়ে যায়, তাহলে যদি ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে মাছ মারা যাবে। তারপর গ্যাস বাবলের মতো রোগ দেখা যাবে। তো এরকম একটা জায়গাকে যেখানে অক্সিজেন নেই, সেই জায়গাটাকে ডেড জোন বলা হচ্ছে। তো আলটিমেট যেটা কি হবে, যে পুরো ইকোসিস্টেমটা ভেঙে পড়বে। কারণ যখন পানির ইকোসিস্টেমটা ভেঙে যাবে, তখন তার উপর যদি পানিতে অক্সিজেন না থাকে, তার উপর বেঁচে থাকা মাইক্রো অর্গানিজম, প্রাণীগুলো মরে যাবে। প্রাণীগুলো মরে গেলে পানি আবার দূষিত হবে, আবার দূষিত হলে সেখানকার যে ম্যাটেরিয়ালস গুলি আছে সেগুলো থাকবে, আবার ম্যাটেরিয়ালস গুলোকে কনজাম্পশন করতে অক্সিজেন দরকার। তো এই অক্সিজেন কোথায় পাবে? তাহলে আলটিমেট পানিটা কি পলিউটেড হয়ে যাচ্ছে। সো স্ট্রাটিফিকেশন তিনটি আমরা লেয়ারে, কতগুলো লেয়ারে ভাগ করতেছি, যে উপরের দিকে, নিচের দিকে এবং ভিতরের দিকে। ইমপ্লিমোনিয়ন, যেটা প্রথমের দিকে, তারপর থার্মোলাইনের মাধ্যমে সেটাকে আলাদা করে। মেটামোলিয়ন, তার নিচে একটু কমছে। তারপর চ্যামক লাইনের মাধ্যমে আমরা আরো নিচে যাচ্ছি, হাইপোমিলিনিয়ন, এবং সবার শেষে যেটা আছে মনিমোলিনিয়ন, অর্থাৎ সবার শেষে যেটা নিচের দিকে থাকে। এই কয়েকটা পার্ট রয়েছে আমাদের। তারপর ডিজলভ অক্সিজেন রিপোর্টিং, আমরা কিভাবে ডিজলভ অক্সিজেনকে এক্সাম্পল মানে প্রকাশ করব গ্রাম পার লিটারে অথবা ppm পার্টস পার মিলিয়নে। আমাদের অনেকগুলো মেথড রয়েছে, যেমন টাইট্রেশন মেথডের প্রধান কথা হচ্ছে যে ম্যাগনেসিয়াম পারঅক্সাইড আমার ডিজলভ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ব্রাউন কালার দিবে। সো আমরা দেখবো যে কতটুকু পানির জন্য কতটুকু ম্যাঙ্গানিজ অক্সাইড লাগছে, কতটুকু ইয়ে করতে, ব্রাউন করতে, সেটা মেজার করে আমরা করতে পারি। কেটে গেলে আবার জয়েন করবো, 1 মিনিট পর কেটে যাবে। তারপর এখানে হোয়াইট পার্টিসিপেট মডিফায়ার উইঙ্কলিংস মেথড রয়েছে আমাদের, সেটাকে একটু মডিফাই করে। তারপর ইলেকট্রোড মেথড রয়েছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে গ্যালভানিক ইলেকট্রোড, আরেকটা হচ্ছে পোলারাইজ ইলেকট্রোড। তারপরে আমাদের যেটা রয়েছে ফ্লোরেসেন্স মেথড, যে ফ্লোরেসেন্স লাইট রিফ্লেক্টিং এর মাধ্যমে, লাইট অ্যাবজর্পশনের মাধ্যমে সেটাকেও রিফ্লেক্ট করে অক্সিজেন। তারপরে রয়েছে আমাদের ক্যালোরিমেট্রিক মেথড, অর্থাৎ জাজমেন্টাল মেথড। আমরা এখানে ক্যালোরিমিটার দিয়ে, ক্যারামিন মেথড দিয়ে, আমরা মনে করি ইন্ডিগো দিলাম, দিয়ে বসে থাকলাম যে এটা কতক্ষণে রিঅ্যাকশনে কি কোন কালারটা দিচ্ছে, সেই কালারের সাথে তারপর আমাদের স্কেলে মেজার করে আমরা সেটার ইয়েটা বের করতে পারবো, বলতে অ্যামাউন্টটা বের করতে পারবো। যে ঠিক একইভাবে কি রোজারাইন ডি মেথড, যে ডিটারমাইন দ্য ভেরি লো অক্সিজেন কি কনসেন্ট্রেশনের ক্ষেত্রে এবল টু মেজার দ্য পার্টস পার বিলিয়ন, এন্ড রোডাজাইন ডি রিয়েজেন্ট রিয়েক্ট উইথ দ্য ডিজলভ অক্সিজেন ফ্রম এ